হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1999 সালে মুক্তিপ্রাপ্ত কিকুজিরো মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে তাকেশি কিটানো। গরমের ছুটিতে আমরা তো কত জায়গায় যাওয়ার প্ল্যান করে থাকি, তবে আমাদের আশেপাশে অনেকেই থাকে যাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। আর যেমনই এক গরমের ছুটির গল্প বলতে চলেছি। একটা ছোট্ট বাচ্চা ছুটিতে তার মাকে খোঁজার জন্য বের হয়। বাচ্চাটি তার মাকে খুঁজেও পায়, তবে এমন কিছু ঘটে যার কারণে বাচ্চাটি তার মায়ের কাছে থাকতে পারে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা বাচ্চাকে দৌড়ে আসতে দেখি। বাচ্চাটির নাম মাসাও। বাচ্চাটি খুবই খুশি ছিল। বাচ্চাটি কেন দৌড়ে আসছে সেটা মুভির একদম শেষেই বুঝতে পারবেন। মাসাও তার বন্ধু ইউজি স্কুল থেকে বাড়ি ফিরছে। আজ তাদের স্কুল গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে। মাসাও বলে, ইউজি এই ছুটিতে তোর প্ল্যান কি? ইউজি বলে, সাগর পাড়ে দাদু বাড়িতে ঘুরতে যাব। তোমার কি কোনো প্ল্যান আছে? মাসাও কোনো কথা বলে না। আসার সময় তারা দেখে এলাকার কিছু দুষ্টু পোলাপান দাঁড়িয়ে আছে। এই ছেলেগুলো মাসাওদের প্রায় বিরক্ত করত। এটা দেখে মাসাও তার বন্ধু অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। এরপর ইউজি তার বাড়ির দিকে চলে যায়। মাসাও তার বাড়ির দিকে আসতে থাকে। এরপর আমরা এক দম্পতিকে দেখি, তারা রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই মাসাও তাদের সামনে দিয়ে যাচ্ছিল। মহিলাটি মাসাওকে ডাক দিয়ে বলে, তোমার স্কুল কি শেষ? আর তোমার দাদি কেমন আছে? মাসাও বলে, আজ থেকে আমাদের গরমের ছুটি দিয়েছে আর আমার দাদি ভালোই আছে। এটা বলে মাসাও চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির হাজবেন্ড বলে, এই ছেলেকে তুমি কিভাবে চেনো? লোকটির নাম কিকুজিরো। মহিলাটি বলে, একটা সময় আমি ওদের পাশের বাড়িতে থাকতাম। সে তার দাদির সাথে একাই থাকে। কিকুজিরো বলে, তার বাবা মা কোথায়? মহিলাটি বলে, বাচ্চাটির বাবা নেই আর মা অন্য কোথাও কাজ করে। এটা শুনে কিকুজিরো বলে, মনে হয় তার মা অন্য লোকের সাথে পালিয়ে গেছে। এটা শুনে মহিলাটি বলে, সবাইকে তোমার মায়ের মতো? তোমার মা তো 3টা বিয়ে করেছে। কিকুজিরো বলে, মাকে নিয়ে একদম বাজে কথা বলবে না। তারা দুজনেই ঝগড়া শুরু করে দেয়। এদিকে মাসাও বাড়িতে আসে। মাসাও ঘরে ঢুকে দেখে তার দাদি তার জন্য খাবার রেখে গেছে। মাসাও ফ্রেশ হয়ে খাবার খেতে শুরু করে। একটু পর মাসাও ফুটবল নিয়ে বেরিয়ে পড়ে। মাসাও ফুটবল খেলতে খুবই পছন্দ করে। মাসাও মাঠে এসে দেখে এখনো কেউ খেলার জন্য আসেনি। মাসাও মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই একজন এসে বলে, মাসাও তুমি এখানে কি করছো? গরমের ছুটিতে ক্লাব বন্ধ আছে, তুমি এখন বাড়ি যাও। মাসাও অনেকক্ষণ যাবত সেখানে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা মাসাও তার দাদিকে বলে, দাদি আমার বাবা মা কোথায়? মাসাও দাদি বলে, তুমি তো সবই জানো, তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর তোমার মা থাকে অনেক দূর। দিনরাত তোমার জন্য কত কাজ করছে। তাই তো বলি তুমি মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে গেলে তুমিও যেখানে ইচ্ছে যেতে পারবে। এটা শুনে মাসাও চুপচাপ বসে থাকে। পরের দিন সকালবেলা মাসাও দাদি মাসাওর জন্য খাবার রেখে দেয় এবং মাসাওকে বলে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিও, আমি কাজে যাচ্ছি, দুষ্টুমি একদমই করবে না। এই বলে মাসাও দাদি দোকানে চলে আসে। মাসাও দাদি একটা ফাস্টফুডের দোকানে কাজ করে। কিছুক্ষণ পর মাসাও ইউজিদের বাড়ির সামনে আসে এবং ইউজিকে ডাকতে থাকে। ইউজির কোনো সারা শব্দ মিলছে না। মাসাও বুঝতে পারে ইউজি তার দাদি বাড়ি গেছে। মাসাও তার আরেক বন্ধুর কাছে আসে। তার এই বন্ধুটিও গরমের ছুটি কাটাতে চলে যায়। মাসাও করুণ দৃষ্টিতে তার বন্ধু চলে যাওয়া দেখে। ছুটি কাটাতে মাসাও যাওয়ার যে কোনো জায়গা নেই। মাসাও সোজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে মাসাও বই নিয়ে পড়তে বসে। তখনই একজন ডেলিভারি ম্যান ডাক দেয়, মাসাও দাদির জন্য একটা পার্সেল এসেছে। যেহেতু বাড়িতে মাসাওর দাদি ছিল না, তাই পার্সেলটি নিতে দাদির শিলমোহর লাগবে। মাসাও তার দাদির শিলমোহর খুঁজতে এসে তার মায়ের কিছু ছবি এবং তার ঠিকানাটা দেখে। এরপর মাসাও অনেকক্ষণ তার মায়ের ছবিটি হাতে নিয়ে বসে থাকে। একটু পর মাসাও তার কাপড় চোপড় আর কিছু বই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাসাও এক বুক ভরা আশা নিয়ে দৌড়াতে থাকে। মাসাও প্রথম তার মায়ের উদ্দেশ্যে বের হয়েছে। একটু পর মাসাওকে সে বখাটে ছেলেগুলো থামায়। ছেলেগুলো মাসাওর থেকে তার টাকাগুলো নিয়ে নেয়। তখনই সেখানে কিকুজিরো ও তার স্ত্রী আসে। কিকুজিরোর স্ত্রী মাসাওর টাকাগুলো মাসাওকে ফেরত দেয় এবং ছেলেগুলোর উপর বকাঝকা করতে থাকে। কিছুক্ষণ পর মাসাও একটা রেস্টুরেন্টে এসেছে। কিকুজিরোর স্ত্রী বলে, তাহলে মায়ের সাথে দেখা করতে যাচ্ছ? কিন্তু তয় হাসি তো অনেক দূর, একা একা কিভাবে যাবে? তোমার দাদি কি এসব জানে? মাসাও বলে, জানে না। এরপর কিকুজিরোর স্ত্রী কিকুজিরোকে মাসাওর সাথে যেতে বলে এবং বলে, কোনো মেয়ের দিকে তাকাবে না, সোজা মাসাওকে নিয়ে যাবে। কিকুজিরো বলে, 10,000 ইয়েন লাগবে। তার স্ত্রী বলে, যেটা দিয়েছে তাতেই হবে। কিকুজিরোর স্ত্রী মাসাওকে বলে, আমি তোমার দাদিকে বলে দেব। এরপর কিকুজিরো আর মাসাও রওনা দেয়। একটু পর কিকুজিরোর স্ত্রী মাসাওর দাদির সাথে দেখা করতে আসে এবং বলে, রাস্তায় মাসাওর সাথে দেখা হয়ে গেল। মাসাও বলল, গরমের ছুটিতে নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমার স্বামীর সাথে তাকে সমুদ্র পাড়ে পাঠিয়ে দিলাম। আপনার কোনো সমস্যা নেই তো? মাসাওর দাদি বলে, আমার কোনো সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্টেডিয়ামে সাইকেল প্রতিযোগিতা শুরু হয়। এই খেলাকে কেন্দ্র করে এখানে জুয়ার আসর বসেছে।
কিকুজিরো মাসাও এখানে এসেছে। কিকুজিরো বাজিতে তার সব টাকাই শেষ করে ফেলেছে। এই জুয়ার সিস্টেমটা আপনাদের বলি, প্রত্যেকটা প্লেয়ারের একটা করে নাম্বার থাকে। এখানে আগে থেকে বলতে হবে কোন নাম্বারে প্লেয়ারটা সাইকেল নিয়ে পড়ে যাবে আর কোন প্লেয়ারটা ফার্স্ট হবে। কিকুজিরো তার টাকার শোকটা মেনে নিতে পারছে না। কিছুক্ষণ পর কিকুজিরো মাসাওকে বলে, তোমার কাছে তো 2000 ইয়েন আছে, তুমি তাড়াতাড়ি সেগুলো আমাকে দিয়ে দাও। মাসাও তার টাকাগুলো কিকুজিরোকে দেয়। কিকুজিরো বলে, তুমি 1 থেকে 9 এর মধ্যে দুটো সংখ্যা বলো, সবার আগে যে দুটো সংখ্যা মাথায় আসবে সেটাই বলবে। মাসাও বলে 6 আর 3। এটা শুনে কিকুজিরো তাড়াতাড়ি চলে যায়। তবে কিকুজিরো এবার বাজিতে জিততে যায়। রাতে তারা একটা হোটেলে থাকে। মাসাও ঘুমাচ্ছে। পরের দিন সকালে কিকুজিরো মাসাওকে ডাক দেয় এবং বলে, তুমি কি তোমার মাকে দেখতে যাবে? মাসাও মাথা নেড়ে সম্মতি জানায়। কিছুক্ষণ পর তারা আবারও জুয়ার আসরে এসেছে। কিকুজিরো মাসার হাতে 10,000 ইয়েন দেয় এবং বলে, এবার সংখ্যা বলো। মাসাও সংখ্যা বলে। তবে মাসার বলা প্রত্যেকটা সংখ্যাই ভুল ছিল, যে কারণে কিকুজিরো বাজিতে হেরে যায়। এই জন্য কিকুজিরো মাসাওর উপর বকাঝকা করতে থাকে। কিকুজিরো মাসাও থেকে টাকাগুলো ফেরত নেয়। জুয়া নামক মরণ ফাঁদে জড়াবেন না। মনে রাখবেন, জুয়া শুধু আপনাকে নয়, আপনার পরিবারকেও ধ্বংস করবে। পরবর্তীতে কিকুজিরো একটা রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিকুজিরো মাসাওকে দেখে না। কিকুজিরো একজনকে বলে, এখানে যে একটা বাচ্চা ছিল সে কোথায় গেছে? লোকটি বলে, মধ্যবয়সী একজন লোক বাচ্চাটিকে নিয়ে পার্কের দিকে গেছে। এদিকে সেই লোকটি মাসাওর সাথে নোংরা কাজ করার জন্য মাসাওকে কাপড় খুলতে বলছে। কিকুজিরো মাসাওকে খুঁজতে পার্কের ভেতর চলে আসে। একটু বসে মাসাওকে এই অবস্থায় দেখে এবং কিকুজিরো খুবই রেগে যায়। কিকুজিরো মাসাওকে নিয়ে আসে এবং বলে, তুমি এখানে থেকো। এই বলে কিকুজিরো সেই লোকটার কাছে যায়। কিকুজিরো লোকটাকে মেরে মুখ ফাটিয়ে দেয় এবং প্যান্ট খুলে লোকটার সামনে দাঁড়িয়ে বলে, দেখি তুই কি করতে পারিস। লোকটি কিকুজিরোর সাথে সেম কাজটা করার জন্য জোর করতে থাকে। কিকুজিরো সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসে। একটু পর তারা একটা গাড়িতে আসছিল। বাচ্চা ছেলে মাসাও খুবই কান্না করছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মাসাও যে কখনো পড়েনি। পাশ থেকে কিকুজিরো বলে, তুমি কান্না করো না, তোমাকে খুব তাড়াতাড়ি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখন এই ট্যাক্সি ড্রাইভার গাড়ি থামায় এবং বলে গাড়ি লিক হয়েছে। এই জন্য ড্রাইভার গাড়ি থেকে বের হয় সাহায্যের জন্য। কিকুজিরো দেখে ড্রাইভার মিটার অন করে চলে গেছে। এই জন্য কিকুজিরো নিজের গাড়ি চালাতে শুরু করে। গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। গাড়িটি থেকে ধোঁয়া বের হচ্ছে। কিকুজিরো কোনো মতে গাড়িটি একটা জায়গায় থামায়। পরের দিন সকালবেলা কিকুজিরো বলে, মাসাও আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। এই বলে তারা দুজনে হাঁটা শুরু করে। একটু পরে তারা রাস্তার পাশে বসে পড়ে। কিকুজিরো বলে, তোমার মাকে আমার পরিচয়টা দিবে। এত টাকা খরচ করে তোমাকে যে রাজার হালে নিয়ে যাচ্ছে এই কথাটাও তুমি তোমার মাকে বলবে। মাসাও বলে ঠিক আছে। পরবর্তীতে তারা একটা 5 স্টার হোটেলে আসে। কিকুজিরো বলে, আমাদের একটা ভালো দেখে রুম দিন। রিসেপশনিস্ট বলে, স্যার আপনাদের জন্য রুমই হোটেলে নেই। কিকুজিরো বলে, আপনার কি মনে হয় আমার কাছে টাকা নেই? আপনি তাড়াতাড়ি একটা ভালো রুম আমাদের দিন। রিসেপশনিস্ট একটা ভালো রুমের ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ পর কিকুজিরো আর মাসাও হোটেলের একটা সুইমিং পুলে আসে। মাসাও পুলে নেমে বলছে, আপনি কি পুলে নামবেন না? সাঁতার জানেন না নাকি? কিকুজিরো বলে, তোমার কি মনে হয় আমি সাঁতার জানি না? তোমাকে দেখাচ্ছি সাঁতার কাকে বলে। এই বলে কিকুজিরো সুইমিং রিং পরে পুলে নেমে পড়ে। তবে কিকুজিরো আসলে সাঁতার জানতো না, তাই কিকুজিরো মাথা নিচে দিয়ে ডুবে থাকে। একটু সিকিউরিটি গার্ডরা এসে কিকুজিরোকে পানি থেকে উদ্ধার করে। রিসেপশনের মাসাওকে বলে, এই লোকটা কি তোমার বাবা? মাসাও বলে, না, উনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। পরের দিন কিকুজিরো বলে, আমাদের একদিনে কত টাকা বিল এসেছে? রিসেপশনে বিলের পরিমাণ বলে। এই শুনে কিকুজিরো বলে, এত টাকা কিভাবে হলো? রিসেপশনিস্ট বলে, স্যার আপনারা তো ভালো ভালো খাওয়া দাওয়া করেছেন, অনেক কিছু এখানে কিনেছেন। কিকুজিরো বলে, এখন তবে তোমার গাড়িতে করে আমাদের পৌঁছে দিতে হবে, কেননা আমাদের কাছে আর তেমন কোনো টাকাই নেই। কিছুক্ষণ পর রিসেপশনিস্ট তার গাড়িতে করে মাসাও কিকুজিরোকে একটা জায়গায় নামিয়ে দেয়। তবে কিকুজিরো গাড়ি থেকে মোটেও নামতে চায় না। রিসেপশনিস্ট বলে, স্যার আপনারা এখান থেকে অনেক গাড়ি পাবেন, এরাই আপনাদের লিফট দিবে। এই বলে রিসেপশনের গাড়ি নিয়ে চলে যায়। এরপর কিকুজিরো বলে, মাসাও তুমি এই ট্রাক ড্রাইভারকে গিয়ে বলো আমাদের তয়হাসি নিয়ে যাবে কিনা। মাসাও কথা মতো সাহায্য চাইতে যায়। তবে কেউই তয়হাসি যেতে রাজি হয় না। মাসাও মন খারাপ করে কিকুজিরোর কাছে আসে। কিকুজিরো বলে, মাসাও তোমাকে আরো মন খারাপ করে সাহায্য চাইতে হবে। এরপর দুজন কাপল গাড়ি নিয়ে যাচ্ছিল। মাসাও তাদের কাছে এসে সাহায্য চায়। ছেলেটি বলে, এখানে এসব হবে না। পাশ থেকে মেয়েটি বলে, ঠিক আছে তুমি গাড়িতে ওঠো। তখনই কিকুজিরো এসে গাড়িতে ওঠে। এটা দেখে তারা দুজনই বিরক্ত হয়। তারা ভেবেছিল মাসাও শুধু একাই আছে, তাই তো তারা লিফট দিয়েছে। কিছুক্ষণ পর মেয়েটা 3টা কমলা হাতে নিয়ে খেলতে থাকে। কিকুজিরো এটা দেখে ভাবে, আরে এটা তো খুবই সহজ। এরপর কিকুজিরো 3টা কমলা হাতে নেয়। কিকুজিরো কোনোভাবে ব্যালেন্স করতে পারছিল না। এদিকে মেয়েটি মাসাওকে ডাক দিয়ে বলে, তুমি এই পুতুলটির হাতে কয়েন দাও। মাসাও ছেলেটির হাতে কয়েন দেয়। ছেলেটির সাথে সাথে রোবট ডান্স দিতে শুরু করে। এটা দেখে মাসাও খুবই হাসতে থাকে। মাসাও তাদের সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা মাসাওদের একটা বাস স্ট্যান্ডে রাখতে আসে। কিকুজিরো বলে, এখান থেকে আমরা কোথায় যাব? ছেলেটি বলে, এখান থেকে তোমরা তয়হাসির গাড়ি পাবে। এই বলে তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়াতে মাসাওর খুব মন খারাপ হয়। এরপর কিকুজিরো কমলাগুলো নিয়ে খেলছিল। পাশে মাসাও মন খারাপ করে বসেছিল। তখনই সেখানে একজন এসে কিকুজিরোর পাশে বসে। কিকুজিরো বলে, ঘামে
শরীরে এভাবে গা ঘেঁষে কেন বসছেন? লোকটি বলে, আমার বসার অধিকার আছে। কিকুজিরো বলে, এখান থেকে কি বাস যায়? লোকটি বলে, মাঝে মাঝে যায়। লোকটি আরো বলে, আপনাকে দেখে তো কৃষক মনে হচ্ছে। কিকুজিরো ভাব নিয়ে বলে, আমি একজন ব্যাংকার। লোকটি বলে, আপনি এই চেহারা নিয়ে ব্যাংকে কাজ পেলেন কিভাবে? কিকুজিরো বলে, আমি আসলে পিয়ানো বানানোর কাজ করি। লোকটি বলে, এই চেহারা নিয়ে পিয়ানো বানান? বললেই বিশ্বাস করবো নাকি? কিকুজিরো বলে, আমি পিয়ানো বানাই না তো, আমি তো সেখানকার সিকিউরিটি গার্ড। লোকটি প্রস্রাব করতে বাইরে যায়। এই ফাঁকে কিকুজিরো লোকটি ঠোঙা থেকে খাবার বের করে তার কাছে থাকা কমলাগুলো ঢুকিয়ে দেয়। একটু পর একটা গাড়ি আসে। লোকটি সে গাড়ি করে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর কিকুজিরো মাসাওকে নাস্তাগুলো দেয়। মাসাও বলে, তুমি এটা কোথায় পেলে? কিকুজিরো বলে, এত কথা না বলে খেয়ে নাও। মাসাও বলে, আপনি খাবেন না? কিকুজিরো বলে, ক্ষুধা তো লেগেছে, তবে এখানে বেশি কিছু নেই, তুমি খাও। এই বলে কিকুজিরো বাইরে যায়। আসলে কিকুজিরো কিছু খাবার তার কাছে রেখেছে, সেটাই কিকুজিরো আড়ালে বসে খেতে থাকে। এভাবে রাত পার হয়ে যায়। পরের দিন মাসাও রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি মাসাওকে দেখে থামে না। কিকুজিরো বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। কিকুজিরো অন্ধ সেজে একটা গাড়ির সামনে দাঁড়ায়। কিকুজিরো ভেবেছিল গাড়িটি তাকে দেখে থামাবে, তবে গাড়িটি কিকুজিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা হাঁটা শুরু করে। অনেকটা রাস্তা হাঁটার পর তারা রাস্তার পাশে বসে। কিকুজিরো মাসার হাতে একটা তার কাটা দিয়ে বলে, এটা রাস্তায় রেখে আসো। মাসাও কথা মতো রাস্তায় তার কাটা রাখে। এরপর তারা অপেক্ষা করতে থাকে। কিকুজিরো ভেবেছিল গাড়ি এটা ওপর দিয়ে গেলে থামাবে। তারা গাড়ি ঠিক করার নাম করে গাড়িটির কাছে লিফট চাইবে। তখনই একটা গাড়ি তার কাটার উপর দিয়ে যায়। গাড়িটি কন্ট্রোল করতে না পেরে সোজা নিচে পড়ে যায়। এটা দেখে কিকুজিরো ও মাসাও ভয়ে দৌড়াতে থাকে। পরবর্তীতে তাদেরকে একটা গাড়ি লিফট দেয়। মাসাও বলে, দেখলে তো, শান্তভাবে লিফট চাইলে পাওয়া যায়। কিকুজিরো বলে, হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। এরপর গাড়িটি তাদেরকে একটা নির্জন রাস্তা রেখে চলে যায়। কিছুক্ষণ পর তারা আরেকটা গাড়ি খুঁজে পায়। কিকুজিরো মাসাওকে বলে, একটা বড় দেখে তার কাটা আনো। তখনই গাড়ির মালিক তাদের দেখে ফেলে এবং বলে, এসবের কোনো প্রয়োজন নেই, তোমরা যেখানে যেতে চাও আমি তোমাদের নামিয়ে দেব। এরপর কিকুজিরো বলে, তোমার কি কোনো কাজ নেই? লোকটি বলে, আমার কাজই তো ঘুরে বেড়ানো, সামনে একটা উপন্যাস লিখবো ভাবছি। কিছুক্ষণ পর লোকটি মাসাওদের তয়া হাসিতে নামিয়ে দেয়। মাসাও তো মহা খুশি। কিছুক্ষণ পর তার মায়ের সাথে তার দেখা হবে। একটু পর মাসাও দূরে দাঁড়িয়ে আছে। কিকুজিরো ঠিকানা অনুযায়ী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কিকুজিরো মাসাওর কাছে এসে বলে, তোমার মায়ের নাম কি? মাসাও তার মায়ের নাম বলে। মাসাও দেখে বাড়ির দরজায় তার মায়ের নাম লেখা আছে। তখনই মাসার মা ঘর থেকে বের হয়। মাসাও এক বুক ভরা আশা নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মাসার মা এখানে আরেকটা বিয়ে করেছে। মাসার এখানে একটা ছোট্ট বোনও আছে। কিকুজিরো এই অবস্থায় কি করবে বুঝতে পারছে না। মাসার মা এখানে কোনো কাজ করে না। মাসার মায়ের তো মাসার কথা মনেই নেই। বাচ্চা ছেলে মাসাও দূর থেকে তার মাকে অপলক দৃষ্টিতে দেখে আছে। মাসাও উল্টো হয়ে কাঁদতে থাকে। কিকুজিরো মাসার কাছে এসে বলে, ঠিকানা তো এটাই, তবে এটা তোমার মা নয়। কিন্তু মাসাও তো তার মাকে ভালোভাবে চিনে। তারা সোজা সমুদ্রের পাড়ে চলে আসে। মাসার মনটা ভীষণ খারাপ। মাসাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিকুজিরো বলে, আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করে আসি তোমার কথা তার মনে আছে কিনা। এই বলে কিকুজিরো চলে যায়। বাচ্চা ছেলে মাসাও শুধু কেঁদেই চলেছে। কিকুজিরো একটা জায়গায় এসে বসে। কিকুজিরো দেখে একটা বাইকে অ্যাঞ্জেল বেল ঝোলানো আছে। তখনই দুইজন বাইকার সেখানে আসে। কিকুজিরো বলে, আমার এই অ্যাঞ্জেল বেলটা চাই। বাইকারটা বলে, এটা আমি আপনাকে কেন দেব? কিকুজিরো বলে, তোমরা যদি এটা না দাও তাহলে তোমাদের বাইক আমি চুরি করব। বাইকার গুলো কিকুজিরোকে অ্যাঞ্জেল বেলটি দিয়ে চলে যায়। কিকুজিরো বেলটি নিয়ে সোজা সমুদ্র পাড়ে আসে। কিকুজিরো মাসার মায়ের কাছে যায়নি। কিকুজিরো দেখে মাসা পাড়ে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। কিকুজিরো মাসার পাশে বসে। কিকুজিরো বলে, আমি যেটা ভেবেছিলাম তাই হয়েছে। তোমার মা আর এখানে থাকে না, কিন্তু কোনোদিন যদি তুমি তোমার মাকে খুঁজতে আসো, সেজন্য তোমার মা তোমার জন্য এই অ্যাঞ্জেল বেলটা রেখে গেছে। কখনো মন খারাপ হলে কিংবা কোনো বিপদে পড়লে এটা বাজাবে, দেখবে আকাশ থেকে পরি এসে তোমায় সাহায্য করছে। কিকুজিরো অ্যাঞ্জেল বেলটা মাসার হাতে দেয়। মাসাও বেলটা বাজাতে থাকে। মাসাও বলে, কই কোনো পরি তো আসছে না। কিকুজিরো বলে, আরো জোরে বাজাও। মাসাও বাজাতে থাকে, কিন্তু আকাশ থেকে কোনো পরি নামে না। একটু পর কিকুজিরো বলে, বাড়ি যাবে না? মাসাও বলে, চলো যাই। কিকুজিরো হাঁটা দেয়। মাসাও দৌড়ে গিয়ে কিকুজিরো হাতটা ধরে। তারা দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এইভাবে তারা অনেকটা রাস্তা হাঁটে। রাতের বেলা কিকুজিরো ও মাসাও একটা মেলাতে আসে। তবে কিকুজিরো এখানে সব খেলাতে চিটিং করছিল। এসব দেখে দোকানদার মেলার কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর কয়েকজন কিকুজিরোর সাথে দেখা করতে আসে। তারা কিকুজিরোকে সাইডে নিয়ে আসে এবং ইচ্ছা মতো মেরে কিকুজিরোকে ফেলে রেখে দেয়। এদিকে মাসাও একা একাই বসেছিল। তখনই কিকুজিরো এসে বলে, আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তাই আমার মুখ থেকে রক্ত বের হচ্ছে। কিকুজিরোর সাথে সাথে একটা ফার্মেসিতে আসে। ফার্মেসি তখন বন্ধ ছিল। একটু আর মাসাও কিছু ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে আসে। মাসাও কিকুজির রক্তটুকু তুলো দিয়ে মুছে দিচ্ছে। এটা দেখে মাসার প্রতি ভালোবাসা কিকুজির আরো বেড়ে গেছে। পরের দিন তারা আবার হাঁটতে থাকে। রোদ বেশি হওয়াতে তারা দুজনে কচুর পাতা বেঁধে নিয়েছে। একটু পর আমরা দেখি মাসাও একটা ভুট্টা ক্ষেতের বাইরে দাঁড়িয়ে আছে আর কিকুজিরো ভিতরে ভুট্টা চুরি করছে। তখনই কিকুজিরো একজনকে দেখতে পায়। এটা ছিল সেই কবি যে কিনা মাসাওদের লিফট দিয়েছিল। এরপর কিকুজিরো আর কবি রাস্তার পাশে দাঁড়িয়ে ভুট্টা বিক্রি করছে।
কিকুজিরো মাসার সবকিছু কবিকে খুলে বলে। কবি বলে, বাচ্চাটা যেন খুব খারাপ লাগছে, আমাদের বাচ্চাটার মন ভালো করতেই হবে, তাই তোমরা এখানে কিছুদিন থেকে যাও। কিছুক্ষণ পর তারা গাড়িতে করে নির্জন একটা জায়গায় আসে। মাসাও ছিপ ফেলে বসে আছে। তখনই সেখানে সে বাইকাররাও আসে। কিকুজিরো বলে, তোমরা এই বেলের ব্যাপারে মাসাওকে কিছুই বলবে না, মাসার মনটা ভীষণ খারাপ। বাইকাররা বলে, মাসার ওখানে তো মাছ নেই। কিকুজিরো বলে, তাহলে তোমাদেরই মাছ হতে হবে। একটু মোটা করে বাইকারটা মাছ সেজে পানিতে নামে। কিকুজিরো ছিপ দিয়ে এত বড় মাছটাকে তুলছে। অন্যদিকে টাকলা বাইকারটা অক্টোপাস সেজেছে। পরবর্তীতে কিকুজিরো মোটু বাইকারটাকে বলে, তুমি কি আমাকে দায়িত্ব নিয়ে যেতে পারবে? বাইকারটি বলে, অবশ্যই পারবো। এরপর তারা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা একটা বৃদ্ধাশ্রমে আসে। একজন মহিলা কিকুজিরোকে ভেতরে নিয়ে যায়। এই মহিলাটি কিকুজিরোর মা। কিকুজিরো তার মায়ের দিকে তাকিয়ে আছে। মহিলাটি বলে, আমি কি আপনার মাকে ডেকে দেব? কিকুজিরো বলে, সেটার আর প্রয়োজন নেই। কিকুজিরো বাইরে এসে জানালা দিয়ে তার মাকে দেখছে। ছোটবেলায় কিকুজিরোর মা তাকে ছেড়ে চলে যায়। ভাগ্যের নির্মম বাস্তবতায় কিকুজির মা আজ বৃদ্ধাশ্রমে। পরবর্তীতে মোটু বাইকার তবলা বাজাচ্ছে। কবি তবলা তালে তালে নাচছে। এটা দেখে মাসাও খুব খুশি হয়। তখনই সেখানে টাকলু বাইকারটিও এসে নাচতে শুরু করে। এটা দেখে মাসাও হো হো করে হেসে ওঠে। পরের দিন কিকুজিরো ঘুম থেকে উঠে দেখে সকলে মিলে তরমুজ খাচ্ছে। কিকুজিরো বলে, তোমরা এসব কোথায় পেয়েছো? বাইকাররা বলে, পাশের ক্ষেত থেকে চুরি করেছি। এটা শুনে কিকুজিরো বলে, তোমরা চুরি কেন করেছো? তোমরা সে তরমুজ ব্যবসার কত ক্ষতি করেছো জানো? এই বলে কিকুজিরো তরমুজ খেতে শুরু করে। অথচ কিকুজিরো তো নিজে চোরদের সর্দার। এরপর সকলে মিলে কানামাছি খেলতে শুরু করে। আসলে সকলে মিলে চেষ্টা করছিল বাচ্চাটার মনটা ভালো করতে। আর এইভাবে কিছুদিন কেটে যায়। কিকুজিরো আর মাসাও বাইকারদের থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর তারা গাড়িতে করে তাদের শহরে চলে আসে। কবিও তাদের নামিয়ে দিয়ে চলে যায়। কিকুজিরো বলে, এবার আমার বিদায় নিতে হবে, আবার কোনো ছুটিতে আমরা ঘুরতে যাব, তুমি ভালো থেকো। মাসাও বলে, ধন্যবাদ আপনাকে। কিকুজিরো বলে, তোমার দাদির খেয়াল রেখো। এই বলে কিকুজিরো মাসাওকে একবার বুকে টেনে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। মাসাও পেছন থেকে ডাক দিয়ে বলে, আমি তো এখন আপনার নামই জানি না। কিকুজিরো বলে, আমার নাম কিকুজিরো। মাসাও এটা শুনে বাড়ির দিকে দৌড়ে আসতে থাকে। মাসাওর এই দৌড়ে আসাটাই মুভি শুরুতে আমরা দেখেছিলাম। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের একটা কথা বলি, জীবনের সর্বাবস্থায় এতিমদের ভালোবাসবেন, তাদের পাশে থাকবেন, এতে আল্লাহ আপনাদের ভালোবাসবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।